হাত চালা, হাত চালা, তাড়াতাড়ি হাত চালা, নাহলে এখনই কেউ এসে যাবে। আরে তাড়াতাড়ি মাটিটা ফেল, কত সময় লাগাবি? আরে এই বুঝি কেউ এসে গেল। আরে তাড়াতাড়ি হাতটা চালা না রে। উস্তাদ, মালদা মনে হয় এখনো বেঁচে আছে। এই দেখো, আঙুলটা নড়ছে দেখো। এই আমরা কি করবো এবার? মাটি দিয়ে দে, মাটি দিয়ে দে, বেশি করে মাটি দিয়ে দে। ও বাঁচলে আমরা শেষ হয়ে যাব। মাটি দিয়ে দে ভালো করে। পুলিশের গাড়ির আওয়াজ। এই রে, মনে হয় ফরেস্ট গার্ডরা এসে গেল। এই পালা পালা পালা। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, কারা ওখানে? নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প আড্ডুদ সৌভিক ইউটিউব চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তাই আজকে আপনাদের জন্য একটি বিশেষ নিবেদন। সুভাষিনী বসুর কলমে কামাডাঙ্গার সেই রাত। গল্প পাঠে ও গল্পের সূত্রধার এবং দীপকের চরিত্রে আমি সৌভিক, অবিনাশ সিংয়ের কণ্ঠে সাগ্নিক, অনুরাধার কণ্ঠে মৃত্তিকা ও নিধিরাম ও পল্টুর কণ্ঠে সৌভিক এবং ছোট্টুর বাবার কণ্ঠে সুপ্রিয়। গল্পের অডিও এডিটিং অ্যান্ড মার্জিং ইন্দ্রজিৎ এবং সৌপ্তিকা। গল্পের নাট্য রূপান্তরে সৌপ্তিকা। গল্পের আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইনে আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, কামাডাঙ্গার সেই রাত। ঘড়ির কাঁটা তখন 12টা বেজে ছুঁই ছুঁই। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরই 1 বছরের অপেক্ষার অবসান হবে। আজ আমার রানীর জন্মদিন। যে হয়তো কোনো রাজপ্রাসাদ নেই কোনো সৈন্যবাহিনী, কিন্তু আমার কাছে আছে এক সাহসী রানী আর এক ছোট্ট মিষ্টি রাজকুমারী। এদের নিয়ে আমি গড়েছি আমার এক সুন্দর সাম্রাজ্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুইন, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি একটুও বদলালে না। জানতাম আমি তুমি এরকমই কিছু করবে। কেন যে মিথ্যে মিথ্যে বলো? কাজের জন্য আজ এতটা রাত বাইরে থাকতে হবে, বাড়ি ফিরতে পারবো না। বউয়ের জন্মদিন আর তুমি থাকবে না, এমনটা হয়েছে কখনো? আমি জানতাম তুমি ঠিকই আমায় সারপ্রাইজ দেবে। থ্যাংক ইউ সোনা। ইস, তার মানে তুমি সারপ্রাইজ হওনি? যা, আমার সব ভেস্তে গেল। ধুর পাগল, আমি তো খুব সারপ্রাইজড হয়েছি। সত্যি বলছো তো, নাকি খালি আমার মন রাখার জন্য বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি বললাম। এবার বিশ্বাস হলো? নাও এবার কেকটা কাটতে দাও দেখি। না হলে কিন্তু। নাহলে কি? নাহলে কি? না মানে কেক কাটতে যদি দেরি হয়ে যায় আর মিষ্টি সোনা যদি একবার ঘুম থেকে উঠে যায়, তাহলে তোমার রিটার্ন সারপ্রাইজটা কিন্তু আর পাওয়া হবে না। তখন কিন্তু আমায় কিছু বলতে পারবে না, বলে দিলাম। তবে রে, আমার রিটার্ন গিফট দেবে না? দেখি কিভাবে না দাও। এই যে বার্থডে গার্ল, ঘুম থেকে কি ওঠা হবে নাকি কামাডাঙ্গায় আমি একাই ঘুরতে চলে যাব? কি কামাডাঙ্গা? তুমি সত্যি বলছো আমরা কামাডাঙ্গায় যাব? সত্যি বলছো তুমি? আরে হ্যাঁ বাবা, সত্যি বলছি। আমার পাগলিটা আমার থেকে কিছু চেয়েছে আর আমি তাকে দেব না, এটা আবার হয়? এবার যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও দেখি। এরপর আমাদের বের হতে হবে, যে না হলে কিন্তু অনেক বেলা হয়ে যাবে। আমি গিয়ে গাড়িটা রেডি করছি, তারপর মানুকে রে তুমিও রেডি হয়ে নাও। যা হুকুম কর্তা মশাই। আমি চললাম আমার অর্জুনের জন্য আমাদের ছোট্ট রথ প্রস্তুত করতে। এই যা, দেখুন তো, এতক্ষণ ধরে কথা বলছি অথচ আপনাদের আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম দীপক মজুমদার।
পেশায় এক সামান্য লেখক মাত্র। তবে এটা পেশা নাকি নেশা তা বলা দুষ্কর। 2-3টে বই আর শখানেক ছোটখাটো গল্প লিখে নিজেকে লেখক বলাটা বড্ড হাস্যকর। এক অনাথ দিন দরিদ্র ছেলের কাছে এ একটা পেন আর কাগজই তার গোটা দুনিয়া। তবে আমার এই সাদা কালো বেরঙিন জীবনটা কখনোই রঙিন হতো না যদি না অনুরাধা আমার জীবনে কখনো আসতো। অনুরাধা আমার স্ত্রী, ভীষণ ভালো মেয়ে। তবে আমাদের সম্পর্কটা ওর বাড়ির লোক কখনোই মেনে নেয়নি। তাই ও ওর গোটা পৃথিবীকে ত্যাগ করেছে শুধুমাত্র আমার জন্য। পাগলি একটা। আমাদের বিয়ে হয়েছে এই 7 বছর হলো, আর সম্পর্ক 13 বছরের। আমাদের একটা মিষ্টি মেয়েও আছে। তার নাম রেখেছি মিঠাই। তার বয়স 7 মাস হলো। আমাদের দুজনের চোখের মনিও। আর হবে নাই বা বলুন কেন? অনেক ডক্টর দেখিয়ে ঠাকুরতলায় গিয়ে চোখের জল ফেলে আমরা মা বাবা হওয়ার সুখবরটা পেয়েছি। ডক্টর তো বলেই দিয়েছিল ও কখনোই মা হতে পারবে না। তবু ওর বিশ্বাস আর আস্থা দেখে স্বয়ং ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আর কি চাই আমাদের? একটা কমপ্লিট ফ্যামিলি আছে আমার। এটাই তো স্বপ্ন ছিল আমাদের। মিঠাই যখন ওর পিঠে ছিল, 8 মাস হবে, ও তখন কামারডাঙ্গায় গিয়েছিল ডিউটিতে। আপনারা নিশ্চয়ই আমাকে মনে মনে গালি দিচ্ছেন আর বলছেন, যার এত ভালোবাসা সে 8 মাসের অন্তঃসত্ত্বা বউকে কিভাবে ডিউটিতে পাঠায়? আসলে ও পেশায় একজন নার্স, আর ও মনে করে যে যতদিন লড়তে পারা যায় ততদিনও মানুষের প্রাণ বাঁচাবে। তাই অনেক ঝগড়া ঝামেলার পরও আমি ওর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। ও বলে কামারডাঙ্গায় নাকি ওর কিছু অসম্পূর্ণ কাজ রয়ে গেছে, যাদের জন্য আমরা আমাদের মিঠাইয়ের জীবন পেয়েছি। তাদের কাছে ধন্যবাদ জানিয়ে সেই জায়গায় নাকি ওর মুখে ভাত করবে। আসলে মিঠাইয়ের জন্ম ওই কামারডাঙ্গাতেই হয়। ওখানেই ওর তাড়াতাড়ি পেন উঠে যাওয়ার পর ওখানে ওর ডেলিভারি হয়েছিল। তখন ওখানেরই কিছু মানুষ নাকি ওর অনেক কিছু করতে সাহায্য করেছিল। তাই সেখানেও তাদের কৃতজ্ঞতা জানাতে চায়। আমিও তাই ওর সিদ্ধান্তকে সম্মতি জানাই এবং ওর জন্মদিনেই বেরিয়ে পড়ি কামারডাঙ্গার উদ্দেশ্যে। ঝাড়খণ্ড থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটা প্রায় জঙ্গলে ঘেরা। সন্ধ্যের পর রাস্তায় 2টো মাতাল আর বন্য জীবজন্তু ছাড়া কারোর দেখা মেলাই দুষ্কর। চারিপাশে অন্ধকার প্রায় গ্রাস করছে আমাদের। এর মাঝে গাড়ির গতি বাড়িয়েও কামারডাঙ্গা অবধি যাওয়াটা অনেকটা বেশি বিপজ্জনক। তার উপর সুন্দরী বউ আর ছোট্ট মেয়ে। তাই সামনে একটা হোটেলে রাত কাটাবো বলে সিদ্ধান্ত নিলাম। এই যে ম্যাডাম, ড্রাইভার তো কবেই বানিয়ে দিয়েছেন, এবার কি কুলিটাও আমাকে হতে হবে নাকি? এত লোকের মাঝখানে আপনাকে কোলে কোলে নিয়ে গেলে লজ্জা লাগবে না তো আপনার আবার? না মিস্টার, এত কিছু করার কোনো দরকার নেই। আপনি যান, একটা রুম নিন, তারপর আমি মানুকে নিয়ে যাচ্ছি। আর শোনো, কতজন আছি না আছি এত কিছু বলার দরকার নেই। কে জানে কার মনে কি আছে। তোমার হলে আমাকে কল করো, আমি আসছি। আচ্ছা বাবা, তাই হবে, যাই আমি আর কি। এক রাতের জন্য একটা ঘর তো নিলাম, কিন্তু সে ঘর তো আর ঘর নয়, যেন এক জেলখানা। ছোট্ট ছোট্ট 2টো জানালা, তার আবার একটার পাল্লা ভাঙা, তাই চেলা কাঠ দিয়ে যা হোক করে আটকে রেখেছে। ছোট্ট একটাখানি ঘর, বিছানাটা থেকে 2 পা বাড়ালেই বাথরুম, আর তার পাশেই ঠাসিয়ে একখানা আলমারি। একটা টিভি আছে বটে, তবে শেষ কবে চুলে ছিল তা হয়তো এই হোটেলের মালিকেরও জানা নেই। বিছানার চাদরটা হয়তো লাস্ট 2 বছরে কাচা হয়নি। পুরো ঘর জুড়ে এক গুমসুটি গন্ধ।
আর বাথরুমে আরশোলার মেলা বসেছে। হয়তো বছরে হাতে গোনা কয়েকজনই আসে এখানে, আর আমরা দুর্ভাগ্যবশত এখানেই এসে হাজির হলাম। তাই শুধু থাকার ভাড়াটা দিলেই অনেক। কে থাকবে, কেন থাকবে, ভোটার কার্ড এসবের তো কিছু বালাই নেই। আশেপাশে দূর দূরান্ত অবধি আর জঙ্গল ছাড়া কিচ্ছু নেই। তাই যা হোক করে রাতটা কাটিয়ে নেবার সিদ্ধান্ত নিলাম। এখানে যা অবস্থা দেখলাম তাতে আর খাবার অর্ডার দেওয়ার সাহস হলো না। তাই ব্যাগ ঘেঁটে যা পেলাম তা দিয়েই দুটো পেট ভরিয়ে নিলাম। পাশে সুন্দরী বউ, একটু যে ভালোবাসা প্রকাশ করব, কিন্তু এমন একটা থাকার জায়গা দেখে সে যা রেগে আছে তাতে তার হাতটা ধরার সাহস আর হলো না আমার। যা হোক করে একটু ঘুমটা এসেছিল, তাও মাঝরাতে হঠাৎ কারেন্ট চলে গেল। কি বিভৎস গরম রে বাবা! কি মশা! ধুর, সারাদিন ধরে গাড়ি চালিয়ে এসে একটু যে রেস্ট নেব তারও উপায় নেই। কপাল কপাল, সবই কপাল। ঘুম আসছে না বলে দরজাটা আস্তে করে খুলে বেরিয়ে পড়লাম একটা সিগারেট ধরাতে। পাগলিটা যদি জানতে পারে আমাকে খেয়েই ফেলবে, খুব রাগ করবে, হয়তো 1 মাস কথাই বলবে না। কিন্তু এখন সিগারেটটা না ধরালে যে আমার ঘুমই আসবে না আর। সিঁড়ি দিয়ে অন্ধকারে হাতড়াতে নিচে নেমে এলাম। ছোট্ট ব্যালকনির মতো খুবচি দেখতে পেলাম একটা। রাতের অন্ধকারে বুঝতেও পারলাম না পাশের এই অন্ধকার ঘরটা কিসের। অন্ধকার এতটাই বেশি যে বোঝাও মুশকিল আদেও এটা ঘর নাকি অন্য কিছু। সাথে করে ফোনটাও আনা হয়নি যে দেখব এই দরজা ছাড়া অন্ধকার পরিত্যক্ত ঘরটা কিসের। এর চেয়ে বেশি কিছু ভাববো, হঠাৎই কানে ভেসে এলো অনুরাধার চিৎকার। মিঠাইয়ের বাবা, ও মিঠাইয়ের বাবা, কোথায় তুমি? এই রে, কেস খেয়েছে। একে তো রেগে আছে, তার উপর এসব দেখলে সর্বনাশ করেছে। আমি কোনো মতে সিগারেটটা ছুঁড়ে ফেলে অন্ধকারে দৌড় মারলাম। এই তো আমি যাচ্ছি, এই তো আমি এখানেই আছি, যাচ্ছি। তুমি ওখানে কি করছো? ঘুম আসছে না বুঝি? এসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে গান শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এসো। আমার পাগলিটা গান তেমন জানে না, তবে ওর গলার এই গান আমার কাছে শোনা সবচেয়ে সুন্দর এক গান। গান শুনতে শুনতে যে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুম আসার কিছুক্ষণ পরেই অনুরাধার ডাকে ঘুম ভেঙে গেল। ও গো, শুনছো? এই ওঠো না, আরে ওঠো না তাড়াতাড়ি। কি হয়েছে কি? এই তো শুনলাম, আবার ডাকছো কেন? কি হলো? একটু ঘুমোতে দাও না প্লিজ, প্রচন্ড ঘুম পাচ্ছে। আর ঘুমোলে হবে না, আমাদের না এক্ষুনি এখান থেকে পালাতে হবে মনে হচ্ছে। এই, তোমাকে নিয়ে তো কবেই পালিয়েছি, আবার কোথায় পালাবো? তুমি ঘুমাও তো, পরে একটা ভালো দিনক্ষণ দেখে পালানো হবে। চলো ঘুমাও এখন। আরে তুমি উঠবে কি আমি মানুকে নিয়ে চলে যাব? কোনটা? উঠলাম, বলো কি হয়েছে? একটু আগে তুমি বাইরে ব্যালকনিতে গিয়ে সিগারেট খেয়েছিলে, তাই না? দেখো প্লিজ, তুমি এটা নিয়ে কাল ঝগড়া করতে পারবে না। বেকার আমার ঘুমটা ভাঙিয়ে দিল আর ঝগড়া করবে বলে। সত্যি তোমরা মেয়েরাও না পারো বটে। তোমার জন্য একটা মানুষের জীবন শেষ হয়ে গেল আর তুমি এখানে শান্তিতে ঘুমোচ্ছ? প্রাণ গেল মানে? ওর পাশে একটা গোদাম ছিল, তাতে নাকি পেট্রোলের বড় বড় ড্রাম ছিল। আর আমার যতদূর মনে হয় তুমি সিগারেটটা ওই ঘরেই ফেলেছিলে আমার থেকে লুকোবে বলে। ফলে ঘরে আগুন লেগে যায় আর ও ঘরে যে কেউ ছিল তার প্রাণ যায়। নিচে এখনো সবাই আগুন নেভাবার চেষ্টা করছে। কেউ জানতে পারার আগে চলো আমরা এখান থেকে চলে যাই, চলো আমরা পালিয়ে যাই। কি বলছো? কি পালিয়ে যাবো মানে? না,
এ হয় না, আমি নিচে যাব, লোকটাকে বাঁচানোর চেষ্টা করব। এভাবে পালাতে যাব কেন? আরে না পালালে ওরা তোমাকে পুলিশের কাছে দেবে। কিন্তু কিন্তু আমি জেনে বুঝে তো এসব করিনি। বিশ্বাস করো, আমি কারোর প্রাণ নিতে চাইনি। কেন আমি কারোর প্রাণ নিতে যাবো বলো হঠাৎ করে? আমি জানি মানা, এসব তুমি কিছু জেনে শুনে করনি, কিন্তু অন্য কেউ কি বুঝবে? কেউ বুঝবে না। ওরা তোমায় পুলিশের কাছে দেবে, আর খুনের শাস্তি কি তা তো তোমার অজানা নয় বলো। তাহলে ভাবো আমার আর আমাদের মেয়েটার কি হবে? আমরা কি নিয়ে বাঁচবো বলো? প্লিজ দীপক, চলো না আমরা পালিয়ে যাই ওরা আসার আগে। প্লিজ দীপক, প্লিজ প্লিজ দীপক, প্লিজ। অনুরাধাকে এতটা ভেঙে পড়তে আমি কখনো দেখিনি। সত্যি তো, আমি ছাড়া আর দুটো পানকে কে দেখবে? কি হবে এদের? তাই এদের কথা ভেবে আমরা পালালাম পিছন দরজা দিয়ে। আমাদের গাড়িটা ঠিক হোটেল থেকে কিছুটা দূরে রাখা ছিল। যেহেতু ওই সরু রাস্তার চারপাশে গাড়ি ঢোকা মুশকিল, তাই গাড়িতে বসে জোরে লাগালাম স্টার্ট। জঙ্গলের মধ্যে আর রাস্তা খোঁজার বালাই রইল না। এখন আর গন্তব্য নেই, আছে শুধু গা ঢাকা দেওয়ার তাগিদ। অন্ধকার জঙ্গলে প্রাণের তোয়াক্কা না করেই বাড়ছে গাড়ির গতি। জঙ্গলের ঘনত্ব যত বাড়ছে, গতি আরও বাড়ছে। নির্জন রাস্তায় শুধু চারিপাশে ধোঁয়াশা। লম্বা লম্বা গাছ যেন চাঁদের আলোকে মাটি স্পর্শ করতে দেবে না বলে শপথ নিয়েছে। এক চোখ দিয়ে কেবল জল গড়িয়ে পড়ছে, আর মনে মনে বলছি, আমার জন্য একটা প্রাণ চলে গেল, আমার জন্য। চোখের জলে দৃষ্টিশক্তি ক্রমে ক্ষীণ হয়ে আসছে। নিঃশব্দে অনুরাধা আমার হাতে হাত রেখে বলল, নিজেকে দোষারোপ করো না। সবসময় তো সবকিছু আমাদের হাতে থাকে না, তাই না? হয়তো আমাদের কপালে এটাই লেখা ছিল। কপালের খণ্ডন কে ঘোচাতে পারে বলো? এই বলে ও আমাকে আস্তে করে জড়িয়ে ধরে। আমিও কেমন জানি প্রেয়সীর স্পর্শে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাই। এ যেন এক চরম তৃপ্তি, এক অদ্ভুত শান্তি। ঠিক যেন প্রচণ্ড ঝড়ের পরে এক শান্ত পরিবেশ নেমে আসে বুকের ভিতরটায়। ক্রমে তার উষ্ণ শরীর আর পদ্মের মতো কোমল ওষ্ঠ আমাকে আকর্ষণ করতে লাগলো। এই ঘন জঙ্গলে আর চিন্তার পর হঠাৎ অনুরাধাকে দেখে স্বর্গের অপসরের চেয়ে কম কিছু লাগছিল না আমার। ক্রমে ওর প্রতি এক শারীরিক পিপাসায় আকৃষ্ট হয়ে যাচ্ছিলাম আমি। ক্ষণিকের তরে ভুলিয়ে গিয়েছিলাম আমরা কোনো পরিস্থিতির শিকার। বিষয়টি বেশি দূর এগোনোর আগেই আমার চেতনা ফিরে এলো, যখন সোজোরে ধাক্কায় এক ব্যক্তি জোরে চিৎকার করে উঠল, আর আমাদের গাড়ি ঘুরে ধাক্কা মারল পাশের এক গাছে। ঘন্টা খানেক চারিপাশ সব নিস্তব্ধ। মিঠাইয়ের কান্নার আওয়াজে আমার জ্ঞান ফিরল। ধীরে ধীরে চোখ খুলে দেখি চারিপাশ ধোঁয়াটে। আবছা চোখে দেখি মিঠাইকে কোলে নিয়ে অনুরাধা আমার দিকে তাকিয়ে কাঁদছে। ভেবেছিল হয়তো আমি আর বেঁচে নেই, আমি হয়তো আর কোনোদিনও চোখ খুলব না। আমার চোখ খুলতেই আমাকে টেনে গাড়ি থেকে বের করলো সে। প্রিয়জনকে সামনে থেকে মৃত্যু শয্যায় দেখাটা যে কতটা কঠিন তা হয়তো আজও অনুভব করলো। বউ বাচ্চাকে জড়িয়ে ধরে কেঁদে দুটো যে কথা বলবো, হঠাৎ চোখ গেল একটু দূরে। গাড়ির হেডলাইটটা গিয়ে পড়েছে এক ব্যক্তির উপর, যার পুরো শরীরটা রক্তে ভর্তি। আমি ছুটে গিয়ে দেখি মাথার খুলিটা প্রায় থেতলে গেছে। একটা ডান হাত কেটে পড়ে আছে আর কিছুটা দূরে, আর মাথার খুলি পুরো মাটির সাথে মিশে গেছে।
বাঁদিকে চোখটি বেরিয়ে পড়েছে ঘিলুর উপরে। ওটা দেখি আমার ভিতরটা কেমন যেন গুলিয়ে উঠল। না চাইতেও পাশে গিয়ে বমি হয়ে গেল আমার। আমি আর কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে এসব আমাদের সাথে, কেনই বা হচ্ছে। আমার হাতে দুটো খুন কিভাবে হলো? দীপক, নিজেকে সামলাও। দীপক, নিজেকে সামলাও। জানি না কি হচ্ছে আমাদের সাথে, কেনই বা হচ্ছে, কিন্তু শুধু এটুকু জানি আমরা অনেক বড় একটা জালে ফেঁসে গেছি। আমাদের যা হোক করেই হোক এখান থেকে না বের হতে হবে। আর যদি আসার পথে গাড়িটা পাংচার না হতো আর অতখানি রাস্তা তোমাকে গাড়িটা ঠেলে গ্যারেজে আনতে না হতো, তাহলে আমরা কামারডাঙ্গায় পৌঁছে যেতাম সন্ধ্যার আগেই, আর এসব কিচ্ছু হতো না। আমরা এখন কি করব? আমি যে খুনি হয়ে গেলাম অনুরাধা। আমি দুটো নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিলাম। হে ভগবান, আমাকে মেরে ফেলো তুমি। আমি যে খুনি হয়ে গেলাম আজকে। তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, শোনো, যা হচ্ছে তা সবই বিধাতার লিখন। তা এখন আমরা খণ্ডাতে পারবো না। হয়তো এরা কোনো পাপ করেছে, তাই ভগবান তোমার হাত দিয়ে এদের শাস্তি দিচ্ছে। এমনটাও তো হতে পারে, বলো, তাই নাকি? আমি জানি অনুরাধা, এই পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও তুমি আমার পাশে সব সময় থাকবে। তাই এভাবে আমাকে সান্ত্বনা দিচ্ছ, কিন্তু একবার ভেবে দেখো, এদেরও তো হয়তো সংসার ছিল, এদেরও তো বউ বাচ্চা এদের অপেক্ষা করছে হয়তো। আর আমি আমার দোষ কমাতে অন্য কাউকে খারাপ বলে তো ধরে নিতে পারি না, বলো। সবই বুঝতে পারছি, কিন্তু কি করব এভাবে নিজেকে সামলানো ছাড়া? আর যে কোনো উপায় নেই আমাদের। এই মনে হয় না এদিকে কোনো গাড়ি আসছে, হয়তো রাতে ফরেস্ট গার্ডদের পাহারার গাড়ি। চলো না, আমাদের না এখান থেকে যে করেই হোক এখনই পালাতে হবে। তুমি গাড়ি থেকে তাড়াতাড়ি ডকুমেন্টসগুলো নিয়ে নাও, আর আমি নম্বর প্লেটটা নষ্ট করে দিচ্ছি। নাও, তাড়াতাড়ি, আমাদের হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি যা করার করতে হবে। আমি কিছুই আর বাবার সময় পেলাম না। ও যা বলল তাই করলাম। ভাবার সময় পেলেও হয়তো ভাবার মতো ক্ষমতা আর আমার ছিল না। রাত আরো গভীর হতে থাকলো। ছুটতে পায়ের নিচে কাল ছিটে পড়ে গেছে। তৃষ্ণায় প্রাণ যায়। ছোটার পর আরো কয়েক কিলোমিটার হাঁটার পর এক উঁচু মাচার উপর একটা ঘর মতন কিছু দেখতে পেলাম। বাঁশের ঘর, তালপাতার ছাউনি দিয়া, ভিতরে একটা টিমটিমে আলো জ্বলছে। ওই একখানা ঘর যেন আমাদের মুখে এক রাস হাসি আনলো। অনুরাধা আমাকে ঘরখানার দিকে ইশারা করে বলল একটু জল আনতে। ওর যা শরীরের অবস্থা, তাতে ওর পক্ষে উপরে ওঠা হয়তো অসম্ভব। আমিও কিছু না বলে উঠতে যাব, এমন সময় পিছন থেকেও আমার জামাটা টেনে ওর জামার পকেট থেকে একটা সূর্যমুখী ফুল বের করে আমার হাতে বাড়ালো। সম্ভবত আজ দুপুরে নিমপাড়া ক্ষেতের পাশ দিয়ে আসার সময় সেখান থেকে ও তুলেছিল। আমি বুঝলাম এখানে ট্র্যাডিশন হয়তো খালি হাতে কারোর ঘরে যেতে নেই। তাই ওই অসময়েই ওই ফুল ছাড়া আমাদের কাছে আর কিছুই ছিল না কৃতজ্ঞতা জানাবার মতো। আমি ওটা নিয়ে উপরে উঠে গেলাম। দরজা ধাক্কা দিতে কিছুক্ষণ পর দরজা খুলল এক ভদ্রলোক। একটু খাটো, গায়ের রং বেশ চাপা, পাশে একটা বাচ্চা ছেলে, প্রায় বয়স 16-17 হবে। ছিমছিমে চেহারা তার, গায়ের রং শ্যাবলা হলেও মুখশ্রীটা বেশ মিষ্টি, বেশ মায়াবী। আমি তাদের আমাদের বিপদের কথা জানালাম, তবে একটু মিথ্যে মিশিয়ে। শুধু জলের অনুরোধ করলাম। ওনারা একটা মাটির পাত্রে জল আর দুটো বাতাসা দিল। সেটা নিয়ে নিচে নেমে আসতে যাব, হঠাৎ মনে পড়ল ফুলের কথাটা। ছেলেটার নাম ছোট্টু। তার বাবার ডাকে জানতে পেরেছিলাম। তাকে ওই ফুলটা দিয়ে ধন্যবাদ জানিয়ে নিচে নেমে পড়লাম। নিচে আমার প্রিয়তমা আর আমার ছোট্ট পুচকি মেয়েটা প্রায় অচেতন। অনুরাধাকে একটু জল খাওয়াবো তার আগেই ও আমাকে করুণ দৃষ্টিতে দেখে বলল,
একটা প্রশ্ন করব? ওকে ওকে এভাবে কখনো বলতে শুনিনি, তাই একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ করো। আমাকে কতটা ভালোবাসো গো? আমি এই পরিস্থিতিতে হেসে বললাম, কেন, তুমি জানো না? হ্যাঁ জানি, তাও বলো না গো একবার, আমাকে কতটা ভালোবাসো? অনেক অনেক বেশি গো, প্রচণ্ড ভালোবাসি তোমাকে। আর তোমাকে ছাড়া এ জীবনে আমার কে আছে বলো? শুধু আমার এই জীবনে আমি শুধু তোমাকেই চাই। এ জন্মে নয়, বাকি সব জন্মেও তোমাকেই চাই। আমার কথাটা শুনে ও চোখ দিয়ে জল বেরিয়ে গেল। তাও তাও সে নিষ্পলক আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় আমাকে প্রশ্ন করলো, শেষবারের মতো একটা প্রশ্ন করব? শেষবারের মতো কেন? আর তোমার হঠাৎ এখন কি হলো বলো তো? এসব কথা এখন কেন জিজ্ঞেস করছো? না না না, তুমি আগে জলটা খেয়ে নাও লক্ষ্মীটি আমার। আমাদের এখান থেকে পালাতে হবে এখন, নাহলে ভোর হয়ে গেলে যে মুশকিল। অনুরাধা জল খেতে অস্বীকার করে বলল, করি না গো, একটাই প্রশ্ন। সেই কবে থেকে জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু সাহস পাচ্ছি না জিজ্ঞেস করার। আজ একবার জিজ্ঞেস করতে চাই, প্লিজ বলো না। আমি বেশ বিরক্ত হয়েই বললাম, উফ, বলো তুমি। একটা মানে একটাই কিন্তু, তারপর জলটা তাড়াতাড়ি খাবে। কষ্ট তো হচ্ছে বলো তোমার। অনুরাধা একবার ঢোক গিলে অশ্রু ভরা চোখে মিঠাইকে জড়িয়ে ধরে বলল, যদি আমি আর বেঁচে না থাকি তাহলে? না। ওর কথাটা শেষ হবার আগেই ওর মুখে হাত দিয়ে আমি চুপ করিয়ে দিলাম। তোমাকে ছাড়া আমি বাঁচব না, মরে যাব আমি। প্লিজ প্লিজ আমাকে আর কখনো এই কথাটা বলবে না। তোমাকে ছাড়া আমি নিঃস্ব, তুমি জানো, তুমি তো জানো। এসব কথা আমি সহ্য করতে পারি না, তাও কেন আমাকে বলো, কেন আমাকে কাঁদতে চাও বলো? অনুরাধা কিছু বলবে তার আগেই উপরের ঘর থেকে ছোট্টুর বাবার হঠাৎ ছোট্টুর নাম ধরে কান্না চিৎকার আমার কানে এলো। ছোটু, ছোটু রে, ও আমার ছোটু, এই তো ঠিক ছিলিস বাবা? কি হলো তোর হঠাৎ? আমাকে ছেড়ে কোথায় চলে গেলি রে? তোকে ছাড়া আমি কি করে থাকবো ছোটু? আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আবার একটা প্রাণ গেল নাকি আমার উপস্থিতিতে? বইয়ের দিকে তাকালাম, ওর চোখের জল বাঁধ ভেঙেছে, নিঃশব্দ কেঁদেই চলেছে ও। বুঝলাম আর ধাক্কাটা বোধহয় নিতে পারছে না। আর যে পালানোর রাস্তা নেই আমাদের, তার উপর মাথায় তিনটে খুনের আরোপ। এই ভেবেই হয়তো জীবনের শেষ দেখাটা দেখে নিচ্ছে। হয়তো এই কারণেই সব প্রশ্ন একসাথে করে নিল শেষবারের মতো। দূর থেকে ক্রমশ গাড়ির আওয়াজটা আরো জোরালো হতে থাকলো। আমি শেষবারের মতো ওকে বললাম, তুমি মিঠাইকে নিয়ে পালিয়ে যাও, ওরা কেউ তোমাকে ছাড়বে না। আমি এখানে আছি একা, তুমি চলে যাও। ও এখনো একই দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে ছেড়ে একবার গিয়েছিলাম, তার ফল এসব, আর যাব না। মানে? কয়েক মাস আগেও আমি এখানে এসেছিলাম তোমার সাথে অনেক ঝামেলা করে, তোমাকে একা ছেড়ে। সেদিন যদি আমি না আসতাম, আজ সব কিছুই হতো না। আর কিছু বলার আগেই ফরেস্ট গার্ডের গাড়ি এসে গেল আমাদের সামনে। সেই আওয়াজে ওপর থেকে ছোট্টুর বাবা নেমে এসে কাঁদতে কাঁদতে ফরেস্ট গার্ডকে আমাদের দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়ে কিছু একটা বলল। ফরেস্ট গার্ড আমাকে কিছু বলতে থাকলো, কিন্তু আমার কানে শুধু এক শ শ শব্দ হতে থাকলো। আমার চোখ আবছা হয়ে সব অন্ধকার হয়ে গেল। ঘড়িতে তখন 3টে বাজতে 17 মিনিট বাকি। মুখের ওপর জলের ঝাপটার ফরেস্ট গার্ডের লাথির চোটে আমার হুঁশ ফিরল। জ্ঞান আসতেই আমি
অনু আর মিঠাইয়ের নাম ধরে ডাকতে থাকলাম। অনু, অনু। ফরেস্ট গার্ড মিস্টার অবিনাশ সিং বলে উঠল, क्या जी होश आ गया? আমার বউ, আমার মেয়ে কই? वो तो नहीं पता, लेकिन पुलिस स्टेशन बहुत नजदीक है। পুলিশ? আমি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি তো নির্দোষ। আমি শুধু আমার বউ বাচ্চা নিয়ে এখানে কামডাঙ্গায় ঘুরতে যাচ্ছিলাম। আমি এখানে ফেঁসে গিয়েছিলাম, বিশ্বাস করুন। আমার কোনো দোষ নেই, সত্যি বলছি আমি। वहाँ कामडांगाয় যেতে গিয়ে চঞ্চলগঞ্জে খুন করলি। বাহ বাহ, বহুত ইন্টারেস্টিং কাহিনী আছে। তারপর 25 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে খুন করলি আবার। তারপর 8 কিলোমিটার দূরে হাতুবাগানে এসে আবার একটা খুন করলি। ইসবার কাহা প্ল্যানিং হ্যাঁ? এবার এই কামডাঙ্গার জঙ্গলেও কাউকে খুন করবি নাকি? কামডাঙ্গার জঙ্গল মানে এটাই কামডাঙ্গা? আমরা এখানেই আসতে চেয়েছিলাম। नहीं जी, এটা কামডাঙ্গার জঙ্গল আছে। এখানে শুধু বন্য জীবজন্তু আর কবরস্থান। কামডাঙ্গা এখান থেকে 2-3 কিলোমিটার বাকি। নেহাতি আমার গাড়ির তেলটা হঠাৎ এখানে এসেই খতম হয়ে গেল, না হলে তোর জ্ঞান আস্তে আস্তে কামডাঙ্গা কখন পেরিয়ে যেতাম। টেনশন মত লে, বাকি গাড়রা গেছে তেল আনতে, এক্ষুনি এসে যাবে। তারপর তোর খেলা হবে। স্যার প্লিজ, আমার বউ বাচ্চাকে আমার সাথে একবার দেখা করতে দিন। ওরা কোথায় স্যার? আমি একবার শুধু ওদের সুস্থ দেখতে চাই। তারপর আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। শুধু একবার আমার বউ বাচ্চাকে দেখতে দিন স্যার, প্লিজ। আপনার পায়ে পড়ছি, हमको थोड़ा दया दिखाइए স্যার, প্লিজ। তোর বউ বাচ্চা কোথায় আমি কি করে জানবো? কেন? আমাকে যেখান থেকে অ্যারেস্ট করে এনেছিলেন সেখানেই তো ছিল ওরা, আমার ঠিক পাশে, আমার হাতটা ধরে। কেন এরকম না দেখার মতো বলছেন? ওরা কোথায় আপনি তো জানেন। হঠাৎ আমার জ্ঞানটা চলে গেল, অজ্ঞান হয়ে গেলাম। তারপর থেকে তো ওদের আর দেখতে পাচ্ছি না। বলুন না, কোথায় রেখেছেন আপনি? আরে পাগল আদমি, সচমুচ পাগল হ্যাঁ ক্যা? তোকে যখন অ্যারেস্ট করলাম তখন তো তোর সাথে কেউ ছিল না। এমনকি ওই হোটেলের পুলিশ গিয়ে ইনফর্ম করেছে তুই একা গিয়েছিলিস। আর ছোটুর বাবাও তোকে একাই দেখেছে বললো নিচে। আপনারা কি পাগল হলেন নাকি? কিছু বলছেন এসব? আপনারা আমাকে পাগল মনে করেন? আমি আমার বউ বাচ্চা নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম আমার মেয়ের অন্নপ্রাশন করবো বলে। কাল আমার বউয়ের জন্মদিন ছিল। মানে আপনারা এসব কি বলছেন কি? ওরা তো আমার সাথেই ছিল। কেন এরকম নাটক করছিস বলতো? আহা, সত্যিটা স্বীকার কর। অনেক নাটক হলো তোর। পুলিশের হাতে দেবার আগে সত্যিটা আমার কাছে স্বীকার কর, তাতে আমার প্রমোশন হবে। এবার কিন্তু একটা প্রমোশন আমার চাই। আর দেখ, এবার তুই যদি সাহায্য করিস তাহলে 2-1 বছরের শাস্তি আমি তোর কম করেই দিতে পারি, কিন্তু তার জন্য সত্যিটা তোকে স্বীকার করতেই হবে। আপনার প্রমোশন চাই তাই তো? আপনার শুধু প্রমোশনই তো চাই, ঠিক আছে। যা অন্যায় আমি করিনি তার শাস্তি মাথায় পেতে নিতে আমি রাজি আছি। 3-3টে কেস কেন, 30টা খুনের মামলাও নিজের ঘাড়ে নিতে রাজি আছি আমি। কিন্তু তার আগে আমার অনুরাধা আর মিঠাইকে একবার খুঁজে দিতে হবে, তবেই আমি সবটা স্বীকার করবো। তার আগে নয়, তার আগে একদম নয়। অনুরাধা কোথায় যেন শুনেছি নামটা। হ্যাঁ, অনুরাধা মজুমদার আমার স্ত্রী, আর আমার 7 মাসের একটা মেয়ে মিঠাই মজুমদার। অনুরাধা মজুমদার মানে নার্স অনুরাধা মজুমদার? হ্যাঁ, নার্স অনুরাধা মজুমদার আমার স্ত্রী। আপনি বুঝতে পেরেছেন? এবার একটু বলুন না আমার স্ত্রী কোথায়? নমস্কার, আমি অনুরাধা। তুমি জানো না তোমার স্ত্রী কোথায়? না, আমি তো জানি না, তাই তো আপনাকে বারবার জিজ্ঞেস করছি। আমার জ্ঞান হারিয়ে যাওয়ার আগেও আমার সাথেও ছিল, কিন্তু তারপর থেকে তো আর দেখতে পাচ্ছি না। আপনি বলুন না কোথায়? অবিনাশ সিং এর কপাল থেকে ঘাম ঝরতে থাকে। তারপর কাঁপা গলায় কথা বলে, ওইখানে। খুশিতে আমি ঘুরে তাকিয়ে দেখি কেউ তো নেই ওখানে।
তার আঙ্গুলের ইশারার দিকে তাকিয়ে দেখি এক খালি জমিকে ইঙ্গিত করছে। আপনি কি দেখাচ্ছেন ওদিকে? ওদিকে তো কেউ নেই, আর মাটির দিকেও দেখাচ্ছেন কেন আপনি? অনুরাধা কোথায়? আপনি কি আমার সাথে মজা করছেন? দেখুন, এইসব হেয়ালি করবেন না প্লিজ। আমাকে ওদের ঠিকানাটা প্লিজ বলুন। আমাকে কিছু না বলে তাড়াতাড়ি গিয়ে গাড়ি থেকে এক কোদাল বের করে ছুটে গিয়ে কি একটা খুঁজে তারপর মাটিটা খুঁড়তে থাকে। আমি পাগলের মতো তাকিয়ে থাকি। এই তো বেশ ছিল, তাহলে হঠাৎ কি হলো এই লোকটার? এই পাগলের মতো কি খুঁজছে ওখানে? আমার সব কথা যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। মিনিট 20 পর হঠাৎ চিৎকার করে বলে উঠল, আমি ছুটে যেতে দেখি কি বিশ্রী গন্ধ। এই গন্ধ নাকে দেওয়া রুমাল কেউ যেন ভেদ করে নাকে ঢোকার চেষ্টা করছে। একটু এগিয়ে গিয়ে দেখি নিচে পড়ে আছে এক কঙ্কাল। অবিনাশ সিং আমার দিকে ইশারা করে বলে, অনুরাধা, অনুরাধা। ওনার কথায় আমি অবাক হয়ে বলি, মানে? উনি কিছু বলার আগেই ওনার চোখ আটকে গেল সামনে কিছু দেখে। ঘুরে দেখি সে আর কেউ নয়, অনুরাধা। অনুরাধাকে দেখে অবিনাশ সিং এর গলার স্বর আটকে গেল। ভয়ে কোদালটা তার হাত থেকে পড়ল তার পায়ে, তবু সে ব্যথার টের অব্দি পেল না। অনুরাধাকে দেখে সে যেন ভয় পেয়ে আছে, যেন সে ভূত দেখছে। আমি তো খুশি। আমার অনুরাধার মেয়েকে দেখে আমি ভীষণ জোরে ছুটে গেলাম। খুব বকাবকি করি এতক্ষণ আমার থেকে দূরে নির্দোষ হয়ে যাওয়ার জন্য। অনুরাধা আমাকে দেখে মুচকে এসে বলে, এই তো আমি এসে গেছি। আচ্ছা, তোমার মনে আছে আমি বলেছিলাম কামাডাঙ্গায় নাকি ওর কিছু অসম্পূর্ণ কাজ রয়ে গেছে? তুমি অনেকবার জানতে চেয়েছিলে কি এমন কাজ। আমি কখনোই তোমাকে বলিনি। আজ আমি তোমাকে বলবো সেই সব কথা। এই হলো সে বিশেষ ব্যক্তিদের মধ্যে একজন। আর বাকি 3 জনকে তো তুমি দেখেই নিয়েছো, যাদের দেখাবার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। মানে ইনি সেই বিশেষ ব্যক্তি? আর বাকি 3 জন বলতেছে? অনুরাধা এক বিকট হাসি এসে বলল, বুঝতে পারছো না বাকি 3 জনকে? কেন? তোমার হাতেই তো তারা। অনুরাধা আবার বিকট ভাবে হাসতে শুরু করলো। আমি বেশ ভয় পেয়ে বললাম, এই মানে কি বলতে চাইছো তুমি? কেন এভাবে কথা বলছো কেন? আর এভাবে হাসছোই বা কেন? আর ওই 3 জনকে তুমি চিনতে? ওরা বিশেষ ব্যক্তি বলতেছে, কিন্তু আমি তো কিছুই বুঝছি না। অনু, প্লিজ একটু খুলে বলো না আমাকে, আর হিয়ালি করো না প্লিজ। ঠিক আছে, শোনো সে কথা। ঠিক 7 মাস আগের ঘটনা। তোমার অমতেই নার্সের ক্যাম্পে এসেছিলাম আমি এই কামাডাঙ্গায়। এখানে অনেক দিন দরিদ্র মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। আর তুমি তো জানতেই, আমার প্রাণ যাক যাই যাক, তবু অন্যের প্রাণ যেতে আমি দিই না। তাই আমি প্রেগনেন্সির 8 মাসেও এখানে আসি মানুষের চিকিৎসার জন্য। 2 দিন যাবৎ ক্যাম্পে অনেক মানুষকে সুস্থ করে তুলি। তাদের ভালোবাসা, আশীর্বাদ সব মাথায় করে নিয়ে ফিরছিলাম ক্যাম্প থেকে বাড়ি ফেরার পথে। কিছু কারণে সবাই বেরিয়ে গেলেও আমি রয়ে যাই কিছুক্ষণ এক্সট্রা পেশেন্টের জন্য। যেই বের হতে যাব, 1 বছর 16-17 ছেলে এসে আমায় খবর দেয় তার বাবার নাকি খুব শরীর খারাপ, হয়তো আর বাঁচবে না। তার কাছে নাকি তার বাবা ছাড়া আর কেউ নেই। তাই কোনো কিছু না ভেবে ছুটে যাই তার সাথে। তার বাবা চিকিৎসা করে এই 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ওই উঁচু ঘর থেকে নিচে নামাটা বেশ কঠিন ছিল। তাও একজনের প্রাণ বাঁচাতে পেরেছি, এইভাবে এই খুশিতে এগিয়ে আসছিলাম। সন্ধে প্রায় হয়েই এসেছিল। আমি জোরে জোরে পা চালাচ্ছিলাম কাছের কোন বাস স্ট্যান্ডে আসার জন্য। রাত হলে আবার গাড়ি পাওয়া মুশকিল, তাই জঙ্গলের মাঝ দিয়ে একাই চলতে থাকলাম। কিছুটা রাস্তা যাওয়ার পর দেখি 2 লম্পট মাতাল বসে মদ খাচ্ছিল জঙ্গলে।
যাদের চোখ গেল আমার টর্চের আলোর দিকে। শুনেছি কাম নাকি মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনে। সেদিন তা নিজের চোখে দেখলাম। মানুষ যে কতটা ভয়ঙ্কর আর হিংস্র হতে পারে তা নিজের চোখে না দেখলে হয়তো কোনোদিন বিশ্বাস করতাম না। একজন 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে দেখেও কারোর এতটা কাম জাগতে পারে তা আমি কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। সেদিন সন্ধ্যার অন্ধকারে আমি শত চেষ্টার পরেও নিজেকে ওদের কুনজর থেকে মুক্ত করতে পারিনি। আমার মুখ টিপে তুলে নিয়ে গিয়ে ফেলে দেয় এক উঁচু ঢিপিতে। তারপর একজন আমার হাতটা চেপে ধরে, আর একজন আমার পরনের বস্ত্র ছিঁড়ে লাফিয়ে পড়ে আমার উলঙ্গ শরীরে। আমার সহস্রবার বারণ সত্ত্বেও ওরা আমাকে ছাড়েনি। আমি নির্বাক দৃষ্টিতে শুধু দেখে গেলাম ওই হিংস্র পশু দুটোর লালসা। আমার চোখের সামনে আমার পেটের বাচ্চাটা শেষ হয়ে গেল, পুরো শরীরে রক্তে ভিজে গেল। আমি যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম, তারপরেও তাদের অত্যাচার বন্ধ হলো না। একজন আমার কান্না শুনে বলল, তোর বাচ্চা মরেছে তো কি হয়েছে, আমি তো আছি তোর বাচ্চার অপূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য, বলে আমার ওপর আরো নোংরা আচরণ শুরু করলো। আমার বক্ষস্থল দিয়ে রক্তের পর রক্ত বেরিয়ে আসতে থাকলো। দুজনের ওই নিঃশ্বাস পাশবিক অত্যাচার আমি আর সহ্য করতে পারলাম না। কিছুক্ষণ পরেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। আর এতটাই ওরা লীলা খেলায় মত্ত ছিল যে আমার প্রাণ না থাকা সত্ত্বেও ওদের খেলা বন্ধ হলো না। ঘন্টাখানেক পর আমার মৃতদেহটা নিয়ে গেল এই কামাডাঙ্গার জঙ্গলে। মাটি খুঁড়তে লাগলো, লাশটা লোপাট করতে হবে যে, এটা যে ওদের নিত্যদিনের কাজ। না জানি আমার মতো কত অসহায় মেয়ের শরীর এই কামাডাঙ্গার জঙ্গলে কবর হয়ে আছে। তাড়াতাড়ি আমার শরীরটা ওরা কবর দেওয়ার জন্য মাটি খুঁড়তে লাগে। আমার শরীরটা সবে কবরে ফেলেছে মাটি দেবে বলে। ঠিক সেই সময় ফরেস্ট গার্ডের গাড়ি সেখানে আসে নাইট ডিউটির জন্য। আমি তখনও বেঁচে ছিলাম, তাদের অত্যাচারে শুধু অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এক অফিসার চাইলে আমাকে সহজেই বাঁচাতে পারতো, কিন্তু না, তার কাছে টাকাটা আগে। তাই ওদের ধরে ওদের দেওয়া ঘুষের টাকায় ওদের সাথে হাত মিলিয়ে আমার দেহটা লোপাট করে দেয়। আর পরের দিন আমার ক্যাম্পে খবর দেয় আমাকে নাকি উনি নিজে গাড়ি করে বাড়ি ছেড়ে এসেছেন। আর আমি আমার হেলথ ডিপার্টমেন্টের সবাইকে আমার সাথে কন্ট্যাক্ট করতে বারণ করেছি, কারণ আমার স্বামী চায় না আমি আর কাজ করি। ঠিক 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 এইখানে আমার দেহটা ওরা পুঁতে দিয়েছিল, ঠিক এইখানেই, ওই ছাতিম গাছের নিচে। আজও আমার শরীরটা রয়ে গেছে, তবে আত্মা শান্তি পায়নি। তাই প্রতিশোধের আগুন আমাকে আমার স্বামীর কাছে বাঁচিয়ে রেখেছিল এতদিন। যাদের জন্য আমি বাঁচতে পারলাম না, যাদের জন্য আমাদের বাচ্চায় আমার পেটেই নষ্ট হয়ে গেল, আমি তাদের বদলা নিতে চেয়েছিলাম সেই মানুষটাকে দিয়ে, যে মানুষটার কাছে আমরাই সব ছিলাম। আজ আমার বদলা পূর্ণ হবে। আমার সাজানো জীবনটা তোরা এক মুহূর্তে ছাড়খাড় করে দিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। সব কথা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ল। এসব কি শুনছি আমি? কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। এই অনু, এই মিঠাই, এই সুখের সংসার আমার, এসব তাহলে মিথ্যে? আমি এতদিন মরিচিকার পিছনে ছুটে চলেছি, তাহলে আমার আমার ভালোবাসার মানুষগুলার কেউ বেঁচে নেই? আমার অনুরাধা আর আমার আদরের মিঠাই শুধুই আমার কল্পনা। আমার ওই ছোট্ট পুতুলের মতো প্রাণ এভাবেই পৃথিবীর আলো দেখার আগেই শেষ হয়ে গেল। হে ভগবান, এ কি করলে তুমি? না 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 না, এসব সত্যি হতে পারে না, এসব সত্যি হতে। এবার আমি কি নিয়ে বাঁচবো? আমি? ওরাই তো আমার জন্য সব ছিল। তাহলে কেন করলে এমনটা? এসব শোনার আগে আমার মরণ হলো না কেন? সত্যি কি আর ওরা বেঁচে নেই? অনুরাধা আমার কাছে এসে আমার হাতটা ধরে বলল,
প্রায় 7 মাস আগে আমি এই পৃথিবী ছেড়ে চলে গেছি। কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমাদের মিঠাইয়ের? ও তো এই পৃথিবীর আলো দেখতেও পেল না। শুধুমাত্র ওই কিছু লোভী স্বার্থপর মানুষের জন্য আমাদের সবটা শেষ হয়ে গেল। কিছু সময়ের লালসা কিভাবে এতগুলো জীবন শেষ করে দিল দেখো। এরাই আবার কাল সোশ্যাল মিডিয়াতে ধর্ষকের শাস্তির দাবিতে পোস্ট করে নিজেদের পবিত্রতা লোকের সামনে তুলে ধরবে। তুমি একটা কথা বলতে মনে আছে, মানুষের চেয়ে বিষাক্ত প্রাণী কিছুই হয় না? তা এখন বুঝতে পারছি। দুজনে মিলেই নিঃশব্দে কাঁদতে লাগলাম একে অপরকে জড়িয়ে ধরে। এই ফাঁকে ওই শয়তান অবিনাশ সিং পালাতে যাবে, অনুরাধা ওদিকে তাকাতে একটা বড় গাছের ডাল ওর সামনে ভেঙে পড়ল। আমাকে আমাকে ছেড়ে দাও, মেরে छोड़ दो প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও প্লিজ। তোকে ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দিতেই পারি না, ছাড়ার তো কোনো মানেই হচ্ছে না। আচ্ছা, আহান কেমন আছে এখন? এই কথা শুনে অবিনাশ সিং যেন আকাশ থেকে ভেঙে পড়ল, উত্তেজিত হয়ে বলল, আপকা রাগ আমার উপর, আমাকে শাস্তি দাও, আমার ছোট্ট মেয়েটার কোনো ক্ষতি করো না প্লিজ প্লিজ। ও আমার সব, ওকে ছাড়া আমার সব শেষ হয়ে যাবে। ও তো কোনো ক্ষতি করেনি, তবে ওকে কেন ক্ষতি করতে চাইছো? ওকে छोड़ दो, उसको छोड़ दो প্লিজ প্লিজ, उसको छोड़ दो। সত্যি যদি দূরে থাকতে পারতাম তাহলে আজ আমার জীবনটা বেঁচে যেত। মানে? সেদিন নার্সিং এ গাড়ি ছাড়ার সময় তোর বউ আসে তোর মেয়েকে নিয়ে। ওর গলায় রবারের টুকরো ঢুকে আটকে যাচ্ছিল, তাই দম আটকে গেছিল। সেদিন ওকে বাঁচাতে যদি রয়ে না যেতাম তাহলে ওই ছোটটা আমাকে ডাকতে এসে আমাকে পেত না। ফোন করে আমাকে ধন্যবাদ জানালি তুই, কিন্তু যেই জঙ্গলে ওদের থেকে টাকা পেলি সব ভুলে গেলি। আপনি সেই নার্স যে আমার আহানকে বাঁচিয়েছিলেন, और मैं आपको আমি শাস্তিরই যোগ্য। আমাকে শেষ করে দিন, মেরে को মার দো। তবে মারার আগে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে। আপনি ছোট্টকে মারলেন কেন? उसने तो कोई गलती नहीं की थी, ওকে মারলেন কেন? সেদিন তোর গাড়ির আওয়াজে ওরা আমাকে ফেলে পালায়, তখন আমার মধ্যে প্রাণ ছিল। আর এই সব কিছু গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছিল ছোট্ট। সবাই পালাবার পর ও আস্তে আস্তে আমার কাছে আসে। আমি ওর কাছে মিনতি করি আমাকে বাঁচানোর জন্য, কিন্তু ওই যে বললাম, কাম কাউকে ছাড়ে না। গাছের আড়াল থেকে ওই যৌন সুখ নেওয়ার দৃশ্য দেখে লোভ সামলাতে পারেনি ওর শরীর বা মন কোনোটাই। রাতের অন্ধকারে যেটুকু প্রাণ অবশিষ্ট ছিল সেটাও কেড়ে নিয়েছিল মানুষরূপী জানোয়ারটা। আমি জানতাম ওর অ্যালার্জি আছে, তাই ওর আমার শরীরের গন্ধ নেওয়ার শাস্তি ওকে প্রিয় শত্রু ফুল দিয়ে দিলাম। এবার তোর পালা। তোকেও আমি নিজে হাতে মারবো না, যা করার আমার স্বামী তোকে করবে। সমস্ত ঘটনা শুনে আমার চোখ দিয়ে রাগ ও বেদনার অশ্রু একসাথে বেরিয়ে এলো। একবার চোখটা বন্ধ করে ভাবতে থাকলাম, আমার অনুরাধাকে এরা শেষ করে দিল, আমার সংসার আর নেই। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছি হাঁটু গেড়ে বসে। একবার আকাশের দিকে তাকালাম, অন্ধকার আকাশ আজ রক্তিম হয়ে উঠেছে। ইতিমধ্যে অবিনাশ বুঝে গেছে যে তার সর্বনাশ খুবই নিকট। অনুশোচনা বোধ থাকলেও সে তো রক্ত মাংসেরই এক মানুষ, তাই প্রাণ যাবার ভয়ে বা শেষবার বউ বাচ্চাকে দেখার তাগিদে পালাবার চেষ্টা করলো, কিন্তু সে নিজেও জানে পালাবার আর কোনো রাস্তা নেই। মুহূর্তের মধ্যে আমার মধ্যে যেন এক অশরীরী আত্মা ভর করল। হিংস্র পশুর মতো ছুটে গেলাম তার দিকে। দিক বিদিক শূন্য করে আমি ঝাঁপিয়ে পড়লাম ওই জানোয়ারটার উপর। অবিনাশ সিং তার পকেট থেকে বন্দুকটা বের করে আমার দিকে তাক করে গুলি চালালো। গুলিটি আমার মাথার খুলির গা ঘেঁষে বেরিয়ে গেল। সেখান থেকে কিছুটা রক্তক্ষরণ হলো, কিন্তু এখন ওই শরীরে আর কোনো ব্যথাই আমার অনুভব হয় না। চোখে শুধু বউ বাচ্চাকে হারানোর বদলা। পাগলের মতো চিৎকার করে চলেছি আমি, তার দিকে ছুটে চলেছি।
প্রতিশোধের আগুন এতটাই তীব্র যে তার বুকে লাথি মেরে তাকে শুইয়ে দুটো হাত দিয়ে তার বুকের মধ্যে হাত দিয়ে বুকটা দুভাগে বিভক্ত করে দিলাম। বুঝলাম কোন এক অপার্থিব শক্তি আমার মধ্যে বিরাজ করেছে আজ। অনুরাধার চোখে এক আলাদাই আনন্দ দেখলাম। প্রতিশোধের আগুন যে কতটা শক্তিশালী হয় সেটা আজ আমি বুঝলাম। হঠাৎই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। শুধু আধো আধো চোখে দেখলাম অনু মেয়েকে কোলে নিয়ে বলছে, চল এক নতুন জীবন শুরু করি, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। ওর হাতটা ধরেই আমি শেষবারের মতো চোখের পাতায় এক করলাম ওর ওই কবরের পাশেই। কি গো, উঠবে তো? চলো ওঠো। কি গো, আজ যে আমার জন্মদিন, কামারডাঙ্গায় যাবে না? হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। দেখতে দেখতে কেটে গেছে 10টা বছর। কি ভেবেছিলেন আমি মারা গেছি? না না, অনু কি বললো মনে নেই? একটা নতুন জীবন শুরু করব আমরা। আমি শেষ হয়ে গেলে যে অনু আর মিঠাইও শেষ হয়ে যেত। ওরা যে আমার মধ্যেই বাস করে। এখন আমি একটা বাচ্চাদের এনজিও চালাই। ওই অসহায় বাচ্চাগুলোর মধ্যে আমি আমার মিঠাইকে খুঁজে পাই। আমি আমার অনুরাধা দেখানোর পথকেই বেছে নিয়েছি। মানুষের দরকারে তার পাশে থাকার, তাদের সাহায্য করার পথ। এখন প্রতি বছর অনুর জন্মদিনে আমি কামডাঙ্গায় আসি। কেন তা বলতে পারবো না, তবে আসি। গাড়ি দিয়ে যেতে যেতে আমার চোখে পড়ল সেই ঝিলটা, যে ঝিলের ধারে আমার অনুর অপার্থিব শরীরটিকে দাহ করে মুক্তি দিয়েছিলাম ঠিক 10 বছর আগে, তাকেই মহাশূন্যে। শুনছিলেন আজকের আমাদের বিশেষ নিবেদন সুভাষিনী বসুর কলমে কামারডাঙ্গার সেই রাত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গল্প আড্ডা উইথ সৌভিক ইউটিউব চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমরা আবারও ফিরব আরও নতুন গল্পের সমাহার নিয়ে। পাশে থাকুন, শুনতে থাকুন।